14ই জুলাইকে ফ্রান্সে জাতীয় দিবস হিসাবে পালন করা হয়। 1789 সালের এই দিনেই পতন ঘটে বাস্তিল দুর্গের, যা ছিল অত্যাচারী রাজতন্ত্র এবং স্বৈরতন্ত্রের প্রতীক। সে সময় ফ্রান্সের রাজা ছিলেন রাজা সোরসলুই এবং রানী ছিলেন মেরি আঁতোয়ানেত। এরা সমগ্র ফ্রান্সকে নিজেদের পারিবারিক সম্পত্তি বলে মনে করতেন, জনগণকে অবহেলা করতেন, জনমতকে উপেক্ষা করতেন। তারই পরিণতিতে বাস্তিল দুর্গের পতন ঘটে, অর্থাৎ স্বৈরাচারের পতন, অহংকারের পতন। তবে কি জানেন, সোরসলুই বা মেরি আঁতোয়ানেত কেবল একজন রাজা বা রানীর নাম নয়, এটা একটা মানসিকতা। এদেশেও দিনের পর দিন সেই মানসিকতা দেখা গিয়েছে গান্ধী নেহেরু পরিবারের মধ্যে। এদেশকে তাঁরা নিজেদের পারিবারিক সম্পত্তি মনে করেছেন বা এখনও করছেন এবং জনমতকে অগ্রাহ্য করেন তারা। গণতান্ত্রিক দেশে বারবার নিজেদের পরিবারকে রাজ পরিবার ভেবে এসেছে এই গান্ধী নেহেরু পরিবার। জনগণের ভোটের মূল্য তারা মানেন না। নেহেরু থেকে ইন্দিরা প্রত্যেকেই তাই ভোট চুরি করেছেন এবং আদালতে ধরাও পড়েছেন। বাস্তিল দুর্গের মতো গান্ধী পরিবারের কংগ্রেস দুর্গের পতন হলেও ঔদ্ধত্য এতটুকু কমেনি এখন বর্তমানে রাহুল গান্ধীদের। ভোটে রিগিং ছাপ্পা করে আদালতের রায়ে পদ খুঁজেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পর্যন্ত। তার প্রধানমন্ত্রী পদটাও কেড়ে নিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট ভোটে কারচুপির অভিযোগে। সেই নিয়ে আমাদের প্রতিবেদন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। এই নিয়ে নিজেদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। সাল 1971 দেশ জুড়ে পঞ্চম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ইন্দিরা গান্ধীর কংগ্রেস 352টি আসনে জয়লাভ করে, কিন্তু সবচেয়ে বিতর্কের কেন্দ্রে ছিল ইন্দিরা গান্ধীর নিজের জয়। রায়বরেলি থেকে তিনি ভোটে যেতেন এবং এখানেই তার বিরুদ্ধে বিপুল অভিযোগ ওঠে যে ভোট কারচুপি এবং সরকারি ক্ষমতার অপব্যবহার করে তিনি জিতেছেন। ইন্দিরা গান্ধীর বিপক্ষ প্রার্থী ছিলেন শ্রী রাজনারায়ণ। রাজনারায়ণ ছিলেন রাম মনোহর লোহিয়ার দলের একজন নেতা এবং এই পঞ্চম লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে জয়ী হওয়ার ব্যাপারে একেবারে 100% আত্মবিশ্বাসী এক নেতা। তিনি এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে ফলাফল ঘোষণার আগে রায়বেরেলি জুড়ে বিজয় মিছিল বের করে ফেলেছিলেন। কিন্তু যখন ফলাফল সামনে আসে তখন দেখা যায় নির্বাচনের রেজাল্ট তার বিপক্ষে গেছে। ফলাফল সামনে আসতেই রাজনারায়ণ এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন এবং সম্পূর্ণ নির্বাচনকে বাতিল করার জন্য মামলা করেন। তিনি অভিযোগ করেন যে ইন্দিরা গান্ধী অনৈতিকভাবে ভোটে জিতেছেন, সরকারি ক্ষমতার অপব্যবহার করেছেন এবং রায়বেরেলির মানুষদের সঙ্গে প্রতারণা করেছেন। 24 এপ্রিল 1971 ভারতীয় ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনেই রাজনারায়ণ এলাহাবাদ হাইকোর্টে মামলা করেন। এটা সেই প্রথম মামলা যেখানে প্রধানমন্ত্রীকেও কোর্টে তোলা হয় এবং অভিযোগ প্রমাণিত হয় যে ভোটে কারচুপি করে জয়ী হয়েছেন ইন্দিরা গান্ধী। ভারতীয় ইতিহাসে একটা লজ্জাজনক অধ্যায়। মামলাটি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 অনুসারে দায়ের করা হয়। এলাহাবাদ হাইকোর্টে প্রমাণিত হয় যে ইন্দিরা গান্ধী সরকারি কর্মীদের অনৈতিকভাবে ব্যবহার করেছেন, পুলিশকে অপব্যবহার করেছেন এবং ভোটারদের মধ্যে মদ ও কম্বল বিলি করেছেন। একই সঙ্গে সেই সময় নির্বাচনের প্রার্থী হিসাবে প্রতিটি লোকসভা নির্বাচনের সর্বোচ্চ খরচ সীমা ছিল 35,000 টাকা, কিন্তু ইন্দিরা গান্ধী সেটাও অতিক্রম করেন এবং ভোটারদের মধ্যে টাকা বিলিয়ে দেন। এ প্রসঙ্গে আপনাদের বলা দরকার যে আজকের সময় যে ভোটের আগের রাতে মদ বা টাকা বিতরণের যে ঘটনাগুলি আপনারা দেখেন, তার শুরুটা হয়েছিল ইন্দিরা গান্ধী এবং তার কংগ্রেস দল থেকেই। এই মামলায় এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি জগনমোহন লাল সিনহা রায় জানান, ইন্দিরা গান্ধী রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 ধারা 123-এর 7 নম্বর উপধারাকে লঙ্ঘন করেছেন। আদালতের রায়ে বলা হয় তিনি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না এবং 6 বছর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এছাড়াও কংগ্রেসকে 20 দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করতে বলা হয়। ইন্দিরা গান্ধী তিরস্কৃত হন, কারণ প্রমাণিত হয় যে তিনি চুরির ভোটেই প্রধানমন্ত্রী হয়েছেন। ক্ষমতা হারানোর ভয়ে দিশাহারা ইন্দিরা তখন দ্বারস্থ হলেন সুপ্রিম কোর্টে। 1975 সালে 23 জুন মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট মেনে নেয় যে ইন্দিরা গান্ধী ভোটে কারচুপি করেই প্রধানমন্ত্রী হয়েছেন। 24 জুন সুপ্রিম কোর্টের বিচারপতি আইয়ার নির্দেশ দিলেন, যতক্ষণ না চূড়ান্ত রায় আসছে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকতে পারবেন, তবে সাংসদ হিসাবে তিনি কাজ চালাতে পারবেন না এবং সংসদে কোনো ইস্যুতে ভোটও দিতে পারবেন না। সুপ্রিম কোর্টের এই রায়ের পর বিরোধীরা বলতে শুরু করেন যে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী পদে থাকার যে নৈতিক অধিকার সেটা হারিয়েছেন। প্রসঙ্গত এরপরে জারি করা হয় জরুরি অবস্থা। আমরা পরে তার বিশদ আলোচনা করব। সেই সময় ইন্দিরা গান্ধী গায়ের জোরে সংবিধান সংশোধন করেন এবং 39তম সংশোধনী পাশ হয়। এর ফলে সংবিধানের ধারা 329A চালু হয়। এই ধারায় বলা হয় যে প্রধানমন্ত্রী ও স্পিকারের নির্বাচনের মামলা আদালতে চ্যালেঞ্জ করা যাবে না।
অর্থাৎ বুঝতে পারছেন, ইন্দিরা গান্ধী নেহেরু পরিবারের ভোটে কারচুপি সংক্রান্ত অভিযোগকে সংবিধানসম্মত প্রমাণ করার জন্য জরুরি অবস্থার সময় গায়ের জোরে সংবিধান সংশোধন করেছিলেন। মানে তারা ভোটে কারচুপি করবেন সেটাও যাতে সংবিধানসম্মত হয়। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ঠিক একদিন পরেই 1975 সালের 25 এবং 26 জুন মধ্যরাতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেন, যাতে তাকে পদত্যাগ করতে না হয়। এই জরুরি অবস্থা চলেছিল 1977 সালের 21 মার্চ পর্যন্ত। এই গোটা সময় দেশ একটা চরম অন্ধকারময় অধ্যায়ের মধ্য দিয়ে গিয়েছিল। এ সময় গোটা দেশকে কার্যত কারাগারে পরিণত করেছিল কংগ্রেস সরকার। গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার দুটোই সেদিন কেড়ে নেয় গান্ধী পরিবারের শাসন। সরকার চাইলে যে কোনো ব্যক্তিকে যতদিন খুশি জেলে ভরে রাখতে পারত। সবচেয়ে বড় কথা, কোনো রকমের শুনানি ছাড়াই কয়েক হাজার সরকার বিরোধী ব্যক্তি জেলে ছিলেন। তাদের জামিনের আবেদন করার অধিকারটা পর্যন্তও ছিল না। 26 জুনের ভোর রাত, অর্থাৎ জরুরি অবস্থা জারি হওয়ার মাত্র 2.5 ঘন্টার মধ্যেই করা হয় প্রথম গ্রেফতারি। সেই সময় বিশিষ্ট সাংবাদিক তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রভাবিত অর্গানাইজার পত্রিকার প্রধান সম্পাদক HR মালকানিকে পান্ডারা রোডে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। ওই রাতেই গ্রেফতার করা হয় লোকনায়ক জয়প্রকাশ নারায়ণকে। কেন? কারণ ইন্দিরা গান্ধী বিলক্ষণ জানতেন তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে শুধু RSS ও জনসংঘের। তাই আগেভাগে এদের গারদে পাঠাতে উদ্যত হয়েছিলেন ইন্দিরা গান্ধী। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে সম্পর্কযুক্ত সকল অধ্যাপকদের তালিকা শিক্ষামন্ত্রী নুরুল হাসানের কাছে চেয়ে নেন ইন্দিরা পুত্র সঞ্জয় গান্ধী। সে সময় জনসংঘ এবং RSS এর বহু প্রচারক কার্যকর্তা গ্রেফতার হয়ে কারাবরণ করেন। শুধু তাই নয়, গণমাধ্যমগুলির ওপরেও বিধিনিষেধ আরোপ করেন ইন্দিরা সরকার। তালিকায় ছিল 3801টি সংবাদপত্র। সূর্য ওঠার আগেই দেশের প্রথম সারির সংবাদপত্রগুলির অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ইন্দ্র কুমার গুজরালকে নির্দেশ দেন ইন্দিরা। জানিয়ে দেওয়া হয় সংবাদপত্রের খবর আগে প্রধানমন্ত্রীর অফিসে যাতে আসে সে ব্যবস্থা করতে হবে। তারপরেই সেই খবর ছাপা হবে কি হবে না সেটা সরকার ঠিক করবে। এবং বন্ধ করে দেওয়া হয় সেই সময় দেশের সমস্ত ধরনের নির্বাচন। এমনকি ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ঘোষণার কথা কেন্দ্রীয় মন্ত্রিসভাও সেদিন জানত না। 26 জুন সকাল 6টার মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন 15 জনেরও বেশি মন্ত্রী এবং তারা সে সময় প্রথমবারের মতো জানতে পারেন যে জরুরি অবস্থা জারি হয়েছে দেশে। এরপরই আকাশবাণীর বেতার ভাষণে জরুরি অবস্থা জারির কথা ঘোষণা করেন ইন্দিরা গান্ধী। পরিসংখ্যান বলছে সেই সময় মোট রাজনৈতিক গ্রেফতারির সংখ্যা ছিল 1,10,806। বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কোমরে দড়ি পরিয়ে পুলিশ জিপের সঙ্গে বেঁধে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হতো। আর থানার লকআপে চলতো অকথ্য পুলিশি অত্যাচার, যার জেরে অকালে এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে অনেকজনকে। শূন্য হয়েছে অনেক মায়ের কোল, মুছেছে অনেক স্মৃতির সিঁদুর। এমনকি দেহলোপাট করারও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে, ইন্দিরা গান্ধীর পুলিশের বিরুদ্ধে। বেঁচে থাকার অধিকার, মানুষের মৌলিক অধিকার সেদিন ভুলুণ্ঠিত হয়। সেটাই ছিল কংগ্রেস সরকারের কুক্ষিগত। 28 বছর ধরে তখন দেশ শাসন করছিল কংগ্রেস। কংগ্রেস বললে ভুল হবে, গান্ধী নেহেরু পরিবারের বাবা ও মেয়ের হাতেই ছিল ক্ষমতা। আর এই একটা পরিবারের হাতে বন্দী ছিল গোটা দেশ। দেশে যখন এই কালো অধ্যায় চলছে, বিরোধীর সমস্ত নেতা যখন জেলের ভিতর, তখন এক প্রকার গায়ের জোরে 1976 সালে 42তম সংবিধান সংশোধনী এনে প্রস্তাবনায় জোড়া হয় সেকুলার শব্দ। কেন? কারণ তার এই স্বৈরাচারের সঙ্গ দিয়েছিল কমিউনিস্ট ও মুসলিম লীগ। তার প্রতিদান স্বরূপ দেশের সংবিধানের প্রস্তাবনায় জোড়া হয় সেকুলার। প্রায় 2.25 বছর পর 1977 সালের মার্চ মাসে দেশে লোকসভা নির্বাচন হলে তাতে বিপুল পরাজয় হয় ইন্দিরা গান্ধী এবং কংগ্রেসের। গণতন্ত্রের হাতিয়ারে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বদলা নিয়েছিল দেশবাসী। সংবিধানকে ভুলুণ্ঠিত করা শাসকের আসল রূপ যাতে মানুষ মনে রাখে, দেশের এই কালো অধ্যায়কে স্মরণ করে প্রতি বছর 25 জুন সংবিধান হত্যা দিবস পালন করে আসছে বিজেপি। লক্ষ্য সেই সমস্ত মানুষদেরকে শ্রদ্ধার্ঘ্য জানানো যারা জরুরি অবস্থার সময় স্বৈরাচারী সরকারের অবর্ণনীয় নির্যাতনের ভুক্তভোগী ছিলেন। সেই লক্ষ লক্ষ মানুষের লড়াইকে সম্মান করা যারা প্রাণ বিপন্ন করেও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করে গিয়েছেন। জরুরি অবস্থা চলাকালীন যারা অমানবিক কষ্ট সহ্য করেছিলেন তাদের অবদানকে স্মরণ করা। প্রতিটি ভারতীয়র মধ্যে ব্যক্তি স্বাধীনতার অমর জ্যোতিকে বাঁচিয়ে রাখা, যাতে ভবিষ্যতে কংগ্রেসের মতো কোনো একনায়কতান্ত্রিক মানসিকতার পুনরাবৃত্তি না ঘটে। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। भारत के हृदय प्रदेश
मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है। और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।